বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই পশ্চিমবাংলার মধ্যে 1 কোটির অধিক রোহিঙ্গা এখানে বাস করে। শুভেন্দু অধিকারী যিনি বলছেন, তিনি এই পশ্চিমবাংলায় থেকে তিনি একদিন এই তৃণমূল সংগঠনে থেকে আমাদের পশ্চিমবাংলার মানুষকে যে কথা বলেছিলেন আপনারা সেটাও জানেন। তাহলে আজকের উনি যে সঠিক বলছেন, এর আমাদের কাছে তার স্বচ্ছতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, তাহলে সেই এসআইআর পাসও হলো, এসআইআর শুরু হয়ে গিয়েছে, মানুষ আতঙ্কে ভুগছে, এখন আতঙ্কে মারা যাচ্ছে মানুষ, কি বলবেন? দেখুন, খুব হাস্যকর একটা বিষয় বললেন আপনি। ভারতবর্ষের সংবিধানকে সংবিধানের হাত রেখে যিনি শপথ নিয়েছে সংবিধান রক্ষা করবে, তিনি কখনো বলতে পারেন না সংবিধান আমি খণ্ডন করব। সো ভারতবর্ষের আর্টিকেলে সংবিধানে রয়েছে এসআইআর করা যাবে, এবং এটি আমার মনে হয় প্রতি বছর হওয়া উচিত। যে মুখ্যমন্ত্রী সেজে বসে আছে উনি সবচেয়ে বড় ধাপ্পাবাজ। এসআইআর এমন কোনো হাতি ঘোড়া নয় যেটা মানুষকে নাগরিক থেকে বেনাগরিকত্ব করে দেবে। সাধারণ গরিব মানুষ সবাই বুঝে গেছে যে মমতা ব্যানার্জি আর বেঁচে নেই, উনি অরিজিনালি মারা গেছে। উনি মারা গেল, তা আন্দোলনটা করছে কারা? অনেকে এসআইআর এই আতঙ্কে অনেকে মৃত্যুবরণ করছে, কি বলবেন? হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা সিমটম তৈরি করছে রাজ্য সরকার। আতঙ্কে রাখতে পারলেই নিজের চটির তলায় রাখতে পারবে। কারুর নাম 2002-এর লিস্টে নেই, যেমন আমারও নাম নেই, কিন্তু বক্তব্য এটাই, আমার ঠাকুরমার নাম আছে, আমার দাদুর নাম আছে, আমার মায়ের নাম আছে, সেক্ষেত্রে তো আমি কিছুটা রিলিজ থাকতে পারছি। এর আগে ভারতবর্ষে 12 থেকে 13 বার এসআইআর হয়েছে, লাস্ট 2002 সালে এসআইআর হয়েছে। আচ্ছা, আপনি যদি সত্যি ভারতবাসী হয়ে থাকেন, কেন আপনি ভয় খাবেন? আপনার দাদুর নাম আছে, আপনার বাবার নাম আছে, তার দাদার নাম আছে, কোনো তো একজনের নাম আছে। আপনি তো বাংলাদেশ থেকে উড়ে আসুননি। তাহলে আপনি যদি সত্যি প্রকৃত ভারতীয় হয়ে থাকেন, তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখছেন 78 নিউজের পর্দায়। হ্যাঁ, আপনারা জানেন যে এই পশ্চিমবাংলার মধ্যে এসআইআর শুরু হয়েছে। এই এসআইআরের আতঙ্কে মানুষ এখন ভুগছে। হ্যাঁ, শুধু এই পশ্চিমবাংলা নয়, বিভিন্ন জায়গাতে। আপনারা জানেন যে গত কিছুদিন পূর্বে যে এসআইআরের আতঙ্কে মেদিনীপুরে 250+ অধিক তারা কান্নাকাটি করছে কাগজপত্রের জন্য। 2002 সালে ভোটার লিস্টের নাম তাদের নাকি নেই, এই কারণে। এবং শুধু মেদিনীপুরে নয়, এবং বিভিন্ন জায়গাতে এসআইআরের আতঙ্কে অনেকে ভুগছে, অনেকে কান্নাকাটি করছে। এমনও খবর আমরা পেয়েছি, এমন সূত্রে আমরা জানতে পেরেছি যে ভাঙড়ে গত 2 দিন পূর্বে একজন এসআইআরের আতঙ্কে তিনি মারা গেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেছিলেন যে এসআইআর যদি হয় আমি বেঁচে থাকতে এসআইআর হতে দিব না, তাহলে সেই এসআইআর কিভাবে হচ্ছে? আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি মারা গেছেন? তাহলে তিনি যদি আজকে মারা যায়, তাহলে সেই কলকাতাতে পথসভা পথ মিছিল কে করেছে? এটাই হচ্ছে এখন প্রশ্ন। মুখ্যমন্ত্রী তিনি তো বলেছিলেন তো এসআইআর হবে না, তাহলে এসআইআর কীভাবে চালু? এখানে সাধারণ জনগণ এখানে আছে, এসআইআর নিয়ে কতটা আতঙ্কে? দেখুন, এসআইআরটা একদম সম্পূর্ণ এটা সাধারণ মানুষকে চক্রান্ত করছে একটা শাসক দল, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমরা বলছি এটা কোনো ভয়ের কারণ নয়, কোনো আতঙ্কের কারণ নয়। আপনাদের নথি আপনারা ঠিক করে রাখুন, আর যে নথি আছে সেই নথিতে এন্ট্রি করুন। আশা করছি আমাদের কোনো সমস্যা হবে না। এটা একটা শাসক। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এসআইআর যদি হয় আমি বেঁচে থাকতে এসআইআর হতে, মাত্র কীভাবে এসআইআর পাস হলো? দেখুন, সেটাই তো সবথেকে বড় কথা। আজকের শাসক দল যে হারে মানুষকে চক্রান্ত করছে, দ্বিচারিতা করছে, এটাই নিয়ে তো আমরা আতঙ্কে আছি। সেই জন্য আমাদের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তিনি দলের চেয়ারম্যান, তিনি প্রত্যেকটা বারেই বলছে আপনারা কেউ আতঙ্কিত হবেন না এবং শাসক দলের এই চক্রান্তে পা দেবেন না। এখানে আরও জনগণ রয়েছে, এখানে জিজ্ঞাসা করবো, ভাই এসআইআর নিয়ে কতটা আতঙ্কে আছেন আপনারা, কি বলবেন? এসআইআর নিয়ে তো আতঙ্কের বিষয় নয়, কিন্তু অনেকে এসআইআর এই আতঙ্কে অনেকে মৃত্যুবরণ করছে, কি বলবেন? হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা সিমটম তৈরি করছে রাজ্য সরকার। আতঙ্কে রাখতে পারলেই নিজের চটির তলায় রাখতে পারবে। আতঙ্কে রাখতে পারলেই নিজের চটির তলায় রাখতে পারবে, এটাই মেন বাস্তব। এসআইআর যে সাধারণ মানুষের নাগরিকত্ব সঠিক নির্বাচনের মাধ্যমে, সঠিক নির্দেশনার মাধ্যমে তাকে সুরক্ষিত দেওয়া এবং লিস্টবদ্ধ করা, এটার নামই এসআইআর। তাহলে এই যে মানুষ আতঙ্কে ভুগছে, অনেকে মৃত্যুবরণ করছে, দায়ভার কে নেবে? এটা হয়তো স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু অস্বাভাবিকভাবে দেখিয়ে মানুষের ভিতরে বিশৃঙ্খল তৈরি করা এবং আতঙ্ক তৈরি করা, এটা সর্বদাই আমাদের কালীঘাটেরই প্ররোচিত। আমরা জানি কালীঘাটে সর্বদাই মানুষকে কুণ্ঠিত করা বা চটির তলায় নিয়ে আসার যে প্রয়াস, তারা সর্বাধিক চেষ্টা করছে। আমরা জানি তিনি করছেন না, তানাকে করাচ্ছে আরএসএস প্রচালিত যে আমাদের কালীঘাটের আমাদের রাজ্য শাসক, তিনি যেমনভাবে বিগত দিনেও প্ররোচনার মাধ্যমে মানুষকে আতঙ্ক করে রেখেছিল, আবার রিসেন্ট এসআইআর নামক যে সুষ্ঠু একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে
আতঙ্কময় তৈরি করে দিচ্ছে। দাদা কি বলবেন যে এসআইআর পাশ হয়ে মানুষ অনেকে আতঙ্কে ভুগছে এসআইআর নিয়ে, কি বলবেন আপনি? বিষয়টা হচ্ছে আপনি যে এসআইআর সম্পর্কে বলছেন, আপনি জানেন খুব ভালো করেই এসআইআরে কোথায় বিভ্রান্তি। কারুর নাম 2002-এর লিস্টে নেই, যেমন আমারও নাম নেই, কিন্তু বক্তব্য এটাই, আমার ঠাকুরমার নাম আছে, আমার দাদুর নাম আছে, আমার মায়ের নাম আছে, সেক্ষেত্রে তো আমি কিছুটা রিলিজ থাকতে পারছি। এসআইআর বিষয়বস্তুটা সম্পর্কে মানুষকে বিভ্রান্তিকর কিছু মন্তব্য করা হচ্ছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ফেসবুক আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ঠেলে দিচ্ছে। আমরা প্যানিকে এই অনেকেই মৃত্যুবরণ করছে, এটা অস্বীকার নয়। এবং আমাদের যে রাজ্য সরকার, মমতা ব্যানার্জি, আপনি একটু আগে যে প্রশ্নটা তুললেন ওখানে বাইট দেওয়ার আগে, যে বললেন যে আজকের মমতা ব্যানার্জি তাহলে কোথায়? মমতা ব্যানার্জি এই যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সি যে ল অ্যান্ড অর্ডারকে কখনোই ডিসওবে করতে পারেন না, তাকে ওবে করতেই হচ্ছে। তিনি একজন মানুষ হিসেবে বলতেই পারেন এসআইআরের আমি থাকতে বিরোধিতা করব, কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো আপনার ওনাকেও বাধ্য করাবে এই এসআইআরের নাম নথিভুক্তকরণের জন্য। কিন্তু এসআইআর মানে কিন্তু নাগরিকত্ব হারানো নয়, অনেকে চিন্তা করছেন। তবে আমার মনে হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যদি কেউ আবার ফার্দার অ্যাপ্লাই করে, সে কিন্তু আমার সিটিজেন এবং আমার ইন্ডিয়ান পিপল, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের প্রুফ আছে, তাদেরকে 1 ইঞ্চি নড়ানো যাবে না। আর আমরা যারা পাশাপাশি হিন্দু মুসলমান একত্রিত বাস করি, এই বিভাজন যারা তৈরি করছে তাদের রাজনৈতিক স্বার্থে, এটা সাধারণ মানুষের কোনো রাজনৈতিক কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই পশ্চিমবঙ্গের মধ্যে 1 কোটির অধিক রোহিঙ্গা এখানে বাস করে। শুভেন্দু অধিকারী যিনি বলছেন, তিনি এই পশ্চিমবাংলায় থেকে তিনি একদিন এই তৃণমূল সংগঠনে থেকে আমাদের পশ্চিমবাংলার মানুষকে যে কথা বলেছিলেন আপনারা সেটাও জানেন। তাহলে আজকের উনি যে সঠিক বলছেন, আমাদের কাছে তার স্বচ্ছতা নেই, এটা পরিষ্কার জেনে রাখুন। সাধারণ মানুষ হিসেবে বলবো, আমরা বরঞ্চ অ্যাডমিনিস্ট্রেটরদের, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তাদেরকে অনেকটাই গ্রহণযোগ্যতা মনে করি কাজের ক্ষেত্রে, তাদের দরকার। এবং এই যে বিরোধী দলনেতা বলছেন আজকে লাফাচ্ছেন, কালকে লাফানো বন্ধ করে আবার তিনি যে অ্যাডজাস্ট করবেন না, সেটাও বা আমরা কী করে জানবো? কোনো সুষ্ঠু নাগরিকের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আর এই যে বাইনারি পলিটিক্স, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, দুটো বাইনারি পলিটিক্স আমরা বলি সবসময় বিজেমূল। এই একটা সরকার চাইছে হিন্দুদের ভোটকে ঐক্যবদ্ধ করে তারা বিজেপিতে ফেলতে, আর একটা সরকার চাইছে সংখ্যালঘুদের মাথায় কাঁঠাল রেখে কোষ তুলে খেতে। অর্থাৎ এই যে বাইনারি পলিটিক্স খেলে মানুষের ভীতি ধরিয়ে রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য তাদের এই জনরোষের শিকার হচ্ছে। আজকে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় বিজেপি নেতা হোক বা তৃণমূল নেতা হোক, তারা জনরোষের শিকার হচ্ছে। কেন হচ্ছে? তারা এই বাইনারি পলিটিক্স করে মানুষের ভিতরে একটা ভীতির ত্রাস সৃষ্টি করছে। এর আগে ভারতবর্ষে 12 থেকে 13 বার এসআইআর হয়েছে, লাস্ট 2002 সালে এসআইআর হয়েছে। আচ্ছা, আপনি যদি সত্যি ভারতবাসী হয়ে থাকেন, কেন আপনি ভয় খাবেন? আপনার দাদুর নাম আছে, আপনার বাবার নাম আছে, তার দাদার নাম আছে, কোনো তো একজনের নাম আছে। আপনি তো বাংলাদেশ থেকে উড়ে আসুননি। তাহলে আপনি যদি সত্যি প্রকৃত ভারতীয় হয়ে থাকেন, তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই। আর যারা এই বাইনারি পলিটিক্স করে মানুষের ভিতরে আতঙ্কে ছড়িয়ে রাজনীতি করতে চাইছে, আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছি এবং আমরা সর্বোপরি সাধারণ মানুষের পাশে রয়েছি। তাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই, সর্বসময় আমরা তাদের পাশে রয়েছি। এবং আমাদের চেয়ারম্যান এটাও বলে দিয়েছে, কোনো ভারতীয় সুষ্ঠু নাগরিকের যদি নাগরিকত্ব হরণ করা হয়, দরকার হলে তার জন্য সুপ্রিম কোর্টে যে আমাদের বিধায়ক লড়াই করবে। সুতরাং আতঙ্কিত বা ভয়ের কোনো কারণ নেই। আপনি ভারতীয় থাকবেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। তাহলে সেই এসআইআর পাসও হলো, এসআইআর শুরু হয়ে গিয়েছে, মানুষ আতঙ্কে ভুগছে, এখন আতঙ্কে মারা যাচ্ছে মানুষ, কি বলবেন? দেখুন, খুব হাস্যকর একটা বিষয় বললেন আপনি। ভারতবর্ষের সংবিধানে হাত রেখে যিনি শপথ নিয়েছে সংবিধান রক্ষা করবে, তিনি কখনো বলতে পারেন না সংবিধান আমি খণ্ডন করব। সো ভারতবর্ষের আর্টিকেলে সংবিধানে রয়েছে এসআইআর করা যাবে এবং এটি আমার মনে হয় প্রতি বছর হওয়া উচিত। কারণ আপনি দেখবেন যারা মৃত, এসআইআর মানে অ্যাকচুয়াল এসআইআর মানে কি, আমার এটা বোঝা দরকার। যারা মৃত রয়েছে তাদের নামটা কাটা পড়বে, যারা নতুন ভোটার হচ্ছে তাদেরকে সংযোজন হবে। এটা তো ভয় বা আতঙ্কের কোনো কিছু নেই। বাইরে মাঝখানে যে 2002 ছিল 2025, এই যে 20 বছর হয়নি, এটা আমার মনে হয় সরকারের ব্যর্থতা, কারণ তারা করেনি। আর এত বছর করেনি বলেই আজকে মানুষের ভীতির ত্রাস সৃষ্টি হচ্ছে। সুতরাং এটা নর্মাল বিষয় আমার মনে হয়, কারণ এসআইআর এমন কোনো হাতি ঘোড়া নয় যেটা মানুষকে নাগরিক থেকে বেনাগরিকত্ব করে দেবে, ঠিক আছে? সুতরাং এই যে একটা বাইনারি পলিটিক্স বিজেপি এবং তৃণমূল করছে, এটা সম্পূর্ণ ঘৃণিত এবং শুধু বাংলার মানুষ নয়, টোটাল ভারতবর্ষের মানুষকে হেনস্থা করা হচ্ছে। এবং এটা যদি কিছু সংখ্যালঘু ভাবছে যেটা শুধু সংখ্যালঘুদের বিরুদ্ধে, আমি বলবো আপনি ভুল ভাবছেন। আপনি আসামে দেখুন না, কজন সংখ্যালঘুর নাম বাদ গিয়েছে।
সুতরাং এটা একটা প্রসিডিওর, রুলস চলে আসছে, চলবে। তবে যেভাবে রুলস ছিল এই বিজেপি সরকার কিছুটা খণ্ডন করেছে এবং তারা কিছুটা নতুন সংযোজন করে মানুষের ভীতির ত্রাস সৃষ্টি করছে, এটা নোংরামি হচ্ছে। সুতরাং আমি আবারও সাধারণ জনগণকে আহ্বান করব, আপনারা ভীতু হবেন না। তবে বিজেপি এবং তৃণমূল দুই সরকারকেই বলবো, আপনারা যেভাবে এসআইআরের নামে মানুষের ভীতি এবং সন্ত্রাসের সৃষ্টি করছেন, এটা অবিলম্বে আপনারা বিরত থাকুন, না হলে বাংলার মানুষ আপনাদের জবাব দেবে, যেভাবে জনরোষ তৈরি হচ্ছে। 2002 সালে ভোটার লিস্টে নাম যদি না থাকে, এই বিষয় নিয়ে অনেক আতঙ্ক করছেন, কি বলবেন? দেখুন, আমার যদি না থাকে, আমার 2002 ভোটার লিস্টে নেই, আমার মায়েরও নেই, আমার বাবার আছে, আমার ঠাকুরদাদার আছে, আমার মানে আমার মায়ের বাবার আছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কথাই নেই তো এখানে। কিসের জন্য আতঙ্কিত হব? এসআইআরে তো বলা নেই যে আপনার নাম 2002 সালে থাকতেই হবে, তাহলে আমিও বাদ যাব, সে যারা সরকারে রয়েছে তারাও বাদ যাবে। তবে হ্যাঁ, বিজেপি সরকার যেভাবে ত্রাসের সৃষ্টি করেছে, ওরাই অনুপ্রবেশকারী ঢুকিয়ে রেখেছে। আপনারা জানেন নিশীথ প্রামাণিক কে ছিলেন? বাংলাদেশের মানুষ ছিলেন, তাকে এনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে রাখলেন। তাহলে বিজেপি বাইরের দেশ থেকে মানুষ এনে এই দেশে জায়গা দিচ্ছে, আবার বিজেপি বড় বড় কথা বলছে। সুতরাং এই যে বাইনারি পলিটিক্স, এই পলিটিক্সের বাইরে যে তারা যে শপথ নেয় যে জনগণের সেবা করবে, আসলে তারা জনগণের সেবা করে না, আসলে তারা জনগণকে শুষে বেড়ায়। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। এবং ভোটের রাজনীতিতে তারা টিকতে পারছে না, তারা জনগণের উন্নয়ন করতে পারছে না, তারা শিক্ষার হাল ফেরাতে পারছে না। জনগণের যে মৌলিক রাইটস রয়েছে, সংবিধান যেগুলো দিয়েছে, আপনি শিক্ষার রাইটসগুলো দেখুন না, আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত যে শিক্ষার যে আর্টিকেলগুলো রয়েছে, একটাও পালন করা হচ্ছে না। সুতরাং মানুষের শিক্ষা, কর্ম, বাসস্থান যে মৌলিক অধিকারগুলো, সেগুলো সরকার দিতে পারছে না। এই সরকার দিতে পারছে না বলে সরকার ধর্মে ধর্মে কখনো বিভেদ লাগাচ্ছে, কখনো জনগণকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করছে, করে এই যে মানুষের ত্রাসের সৃষ্টি করছে। আজ আপনারা জানেন যে ডিজিটাল একটা কার্ড হচ্ছে, যেটা বার্থ সার্টিফিকেট বলা হয়। তো বার্থ সার্টিফিকেট আমাদের যারা 2002 বা 2000 আগে যারা ছিল, তাদেরকে হাতে লিখে দেওয়া হতো সে সময় পঞ্চায়েত থেকে। এখন নতুন কি হয়েছে, ডিজিটাল। কি করবে? কম্পিউটারে প্রিন্ট করে প্রধান সই করে দেবে, এবং প্রধান কি দেখবে, তাদের যে রেজিস্ট্রেশন খাতা ছিল, 2002 সালে যে লিস্টে আমাকে জন্ম সার্টিফিকেট দিয়েছে, সেই লিস্টে আমার নাম তারা সই করে রেখেছিল, সেখান থেকে দেখে আমাকে ডিজিটাল করে দেবে, যেটা হাতে ছিল সেটা ডিজিটাল করে। কিন্তু তারা দিনের পর দিন হাঁটাচ্ছে, 10 দিন 15 দিন, কোনো পঞ্চায়েতের প্রধানরা 500 টাকা 1000 টাকা করে নিচ্ছে এক্সট্রা। এটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের একটা গেট আপ। তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করে তাদের কাছে কিভাবে মানুষকে নিয়ে আসবে, কিভাবে ভোটের রাজনীতিতে টিকে থাকবে, সেই প্রয়াস তারা এইভাবে চালিয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যত সরকার এসেছে, তৃণমূল সরকারের মতো এত উন্নয়ন কেউ করতে পারেনি, আপনি যেমনটি বললেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন না যে শিক্ষার কি হাল ফিরিয়েছে, তাকে জবাব দিতে বলুন। শুধু ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে শিক্ষিত যুবকদের মেরে দিচ্ছে, কর্মসংস্থান নেই। আজকে তেলের দাম কত? সরিষার তেলের দাম 150 টাকা, 120 টাকা। আপনি ভাবুন তো, আলুর দাম কত? 30 টাকা। সবজির দাম কত? মানে সাময়িক জিনিস, দৈনন্দিন যে জিনিসগুলো মানুষের প্রয়োজন হয়, সেই জিনিসের দ্রব্যমূল্যের দাম কতটা বেড়ে গেছে। আজকে উনি বলছেন যে চাষিদের সুবিধা করেছি, চাষিদের সারের দাম কতটা বাড়ানো হয়েছে। আগে সরকারের আমলে কী ছিল, এখন কতটা বাড়িয়েছে। সরকারে সারের পয়জন, তেল পয়জন, খাদ্যদ্রব্য সব কিছুতে জিএসটি করে বা বিভিন্ন রকমভাবে সরকার মানুষের মূল্যটাকে বৃদ্ধি করে দিয়েছে। আলটিমেট আপনি বলতে পারেন যে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে 1000 টাকা করে। আরে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে একবার 1000 টাকা করে, আমি মেনেই নিলাম। আজকে আপনার বাড়ির 2টো ছেলে আছে শিক্ষিত, তারা কর্মসংস্থান নেই তাদের। আজকে শিক্ষক রেশিও যেটা আছে 30:1, অর্থাৎ 30 জন ছাত্রের পিছনে একজন শিক্ষক প্রয়োজন। আপনি দেখুন তো, গোটা পশ্চিমবাংলায় ঘুরে আসুন তো, কটা স্কুলে 30:1 স্টুডেন্ট রেশিওতে চলছে। শিক্ষক নেই, আপনার ডক্টর নেই, আপনার কৃষি যারা কাজ করছে তাদের ন্যূনতম যেসব সামগ্রী আছে, তেল পয়জন, তার দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এই যে আমরা যে জামাটা পরছি, এর দাম বাড়িয়ে দিচ্ছে। অথচ যারা কষ্ট করছে, এই জামাটা যারা তৈরি করছে, কারিগররা মূল্য পাচ্ছে না। চাষিরা যে খাবারটা তৈরি করছে, সেই খাবারের তারা মূল্য পাচ্ছে না। অথচ এই যে বাইনারি পলিটিক্স খেলে ভীত সন্ত্রস্ত করে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা তারা নিচ্ছে। সমস্যা হচ্ছে এটাই, আলটিমেট কোনো উন্নয়ন আমার মনে হয় করেনি। আর প্রাকৃতিক নিয়ম যেমন দিনের পর দিন যাচ্ছে, আগে আমার
একতলা বাড়ি ছিল, এখন দুতলা হয়েছে, আমি খেটে করেছি ভাই, ওটা তৃণমূল সরকার করে দেয়নি, ওটা আমার যোগ্যতার বেসিসে হয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে যে ঘর যে এখন বর্তমান পরিস্থিতি যে ঘর দিচ্ছে এখন সরকার তরফ থেকে, তিনি তো বলছেন যে ঘর আমি তো দিচ্ছি ঘর। উনি দিতে পারেন, কাদের দিচ্ছেন আমি কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছিল, দুতলা ঘর আছে, পঞ্চায়েত প্রধান ডিরেক্ট বলছে, প্রধান বা সভাপতি যে একজন হবে, আমার সঠিক খেয়াল নেই, উনি বলছেন যার দুতলা বাড়ি আছে সে যদি তৃণমূল করে তাহলে সে ঘরের টাকা পাবে, আর যার দুচালা ঘরে বৃষ্টি পড়ে সে যদি তৃণমূল না করে তার টাকা পাবে না। তাহলে উন্নয়নটা কাদের করছে? ওই চোরেদের করছে। সুতরাং এখানে উন্নয়নের কী আছে আমি তো বুঝলাম না ভাই।